তামিলনাড়ু বর্ডারের পাশে এক বিশাল জঙ্গল। লোকমুখে প্রচলিত আছে এই জঙ্গলে যে একবার প্রবেশ করে সে আর কখনো বের হতে পারে না। এমন পরিস্থিতিতে আহত একজন পুলিশ অফিসারকে খুঁজতে বেলুকারু পুলিশ স্টেশনের 3জন সদস্য জঙ্গলে যায়। এরপর থেকে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটতে শুরু করে, যা দেখার পর আপনারও মাথা ঘুরতে শুরু করবে। কোথাও 80 বছর আগে হারিয়ে যাওয়া লোকদের সাথে দেখা হয়ে যায়, যাদের বেঁচে থাকার কথাই না। আবার কোথাও মানুষের কঙ্কালের স্তূপ। কে করছে এসব? এসব কি কোনো মানুষের কাজ, নাকি সত্যি কোনো দেবতার অভিশাপ? হ্যালো বন্ধুরা, বলছিলাম সদ্য মুক্তি পাওয়া মালায়ালাম মুভি সাম্ভাবাম উদয়াম অন্যুর কথা, যার বাংলা অর্থ দাঁড়ায় ঘটনার প্রথম পর্ব। গভীর রাত, চারিদিকে একদম ঘুটঘুটে অন্ধকার। কেরালার তামিলনাড়ু বর্ডারের কাছে বিশাল এক জঙ্গলের মধ্য দিয়ে পর্তুগিজ একজন মহিলার নেতৃত্বে কয়েকজন লোক বস্তাতে ভরে দুজনের লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে। জঙ্গলের ঠিক মাঝখানে আসার পর একটি বস্তা নামিয়ে রাখা হয়। এরপর সামনে কিছুটা দূরে অন্য একটি বস্তা জলাশয়ের মাঝে ফেলে দেওয়া হয়। মুহূর্তের মাঝে বস্তাটি ডুবে যায়। এরপর যখন তারা প্রথম বস্তাটির কাছে আসে, দেখে বস্তার মাঝে যাকে বেঁধে রাখা হয়েছিল সে কোনোভাবে এখান থেকে পালিয়েছে। তবে এত অল্প সময়ে সে বেশি দূর যেতে পারেনি। পর্তুগিজ মহিলাটি জেমস জেমস বলে ডাকছিল, বলছিল, জেমস তুমি কোথায়? ছেলেটিও বেশি দূরে যেতে পারেনি। ছেলেটি এটাও ভালো করে জানতো সে এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। পালানোর সময় ছেলেটি মহিলাটির সামনে এসে পড়ে। মেয়েটা ধীরে ধীরে ছেলেটার দিকেই যাচ্ছে। ছেলেটাও কোনো কথা বলছে না। মেয়েটা কাছে আসতেই হঠাৎ একটি কাঠের টুকরো মহিলাটির পেটে ঢুকিয়ে দেয় ছেলেটি। এই দৃশ্যটা মনে রাখবেন। আমরা ঘুরে ফিরে এখানে আসবো আবার। এই মুভির প্রতিটা অংশ ইম্পর্টেন্ট। একটি অংশ মিস হয়ে গেলে পরবর্তী অংশ বুঝতে অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। এরপর অন্য একটা সময় অন্য একটা দৃশ্য দেখানো হয়। এই জঙ্গলের জলাশয়ের কাদার মধ্য থেকে একটি লোক বেরিয়ে আসছে। জঙ্গলের অপর প্রান্তে আরেকজন ব্যক্তি পথ হারিয়ে বাইরে বের হওয়ার জন্য এদিক সেদিক ছোটাছুটি করে ক্লান্ত হয়ে গেছে। অন্যদিকে মধ্যবয়স্ক খাকি ড্রেস পরা একটি ব্যক্তি গাছের মাঝে পাথর দিয়ে কিছু একটা আঁকছে। জঙ্গলের অপর প্রান্তে কয়েকজন ছেলে মেয়ে শিকারের জন্য এসেছে। তবে হঠাৎ শব্দ শুনে টার্গেট করা শূকরটি দৌড়ে চলে যায়। পরক্ষণে তাদের দিকে কিছু একটা ধেয়ে আসছে। এমন শব্দ শুনে গুলি করে দেয় মেয়েটি, কিন্তু কোনো পশু নয়। মেয়েটির গুলিতে জলাশয় থেকে উঠে আসা সেই লোকটি মারা গেছে। লোকটিকে দেখে মনে হচ্ছে কোনো পুলিশ অফিসার হবে। এরপর লোকটির গায়ের রক্ত মাটিতে পড়তেই চারিদিক একদম অন্ধকার হয়ে যায়। ভয়ানক ধরনের শব্দ ভেসে আসতে থাকে। মনে হচ্ছিল কান যেন ফেটে যাবে। এরপর হঠাৎ সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। পথ হারানো সেই লোকটি দৌড়াতে দৌড়াতে রাস্তায় এসে পড়ে। আর ঠিক তখনই একটি গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। এরপর সিন শিফট হয় ক্লিনিকে। আনন্দ পুলিশের সিপিও তার স্ত্রী নিতুকে নিয়ে এসেছে চেকআপের জন্য। চেকআপের পর ডক্টর বলে নিতু ঠিক আছে, আগামী মাসের 24 তারিখ সম্ভাব্য ডেট। এরই মাঝে আনন্দের ট্রান্সফার হয়েছে ভেল্লুকারু পুলিশ স্টেশনে। এখান থেকে অনেক দূর। পরের দিন সকাল সকাল বের হতে হবে তাকে। তবে যাবার আগে আনন্দ নিতুর জন্য কিছু টাকা রেখে যায় আর বলে জয়েন করে কয়েকদিনের মাঝে মেডিকেল লিভ নিয়ে চলে আসব। তুমি একদম চিন্তা করো না। তাছাড়াও নিতু একা নয়, তাকে দেখাশোনার জন্য এখানে একটা আন্টিও থাকবে। পরের দিন সকালে আনন্দ ভেল্লুকারু যাওয়া শুরু করে। চারিদিকে ঘন জঙ্গল, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। কিছু দূর যাবার পর তাকে একটি স্টেশনে দাঁড়াতে হয়। পুলিশ স্টেশনের দিক বাসটা যাবে না। এরপরের রাস্তা তাকে জিপে করে যেতে হবে। এ সময় আনন্দকে একজন রিলেটিভ ফোন করে জানায় নিতু হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে হসপিটালে নেওয়া হয়েছে। ডক্টর বলেছে আজই তার ডেলিভারি করতে হবে। আনন্দ এখান থেকেই ফিরে যেতে চাচ্ছিল। তবে নিতুর কাছে থাকা লোকটি জানায় সমস্যা নেই, আমরা তো আছি, তুমি না হয় জয়েন করে ছুটি নিয়ে এসো। এরপর জিপটি আবার জঙ্গলের মধ্য দিয়ে চলতে শুরু করে। আনন্দ যে সিমটি ইউজ করে তার নেটওয়ার্ক এদিকে তেমন পাওয়া যাচ্ছে না। নিতুর কী অবস্থা সেটাও জানা জরুরি। জিপে থাকা অন্য একটি লোকের ফোন নিয়ে হসপিটালে ফোন করলে জানতে পারে তাদের মেয়ে হয়েছে। এতক্ষণ পর আনন্দ একটু স্বস্তি ফিল করছে। রাস্তার পাশে নোটিস করলে আনন্দ একটি হরিণকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। একটু সামনেই হরিণ পারাপারের জন্য একটি সাইনবোর্ড। দেখতে দেখতে হঠাৎ একজন গাড়ির সামনে এসে পড়ে। আনন্দ লোকটিকে হসপিটালে নিতে চাইলে জিপে থাকা বাকি লোকেরা পুলিশের জন্য অপেক্ষা করতে চায়। তবে আনন্দ যখন বলে আমি নিজেই পুলিশ, তখন আর কেউ কিছু বলে না।
তখন সবাই মিলে লোকটিকে পাশে একটি হসপিটালে ভর্তি করায়। লোকটির থেকে একটি ওয়াকিটকিও পাওয়া যায়। আর ইনি হলেন ভেল্লুকারু পুলিশ স্টেশনের ইনচার্জ অশোকান। খবর পেয়ে হসপিটালে এসেছেন। অ্যাক্সিডেন্ট হওয়া লোকটির পকেট থেকে যে পার্সটি পাওয়া গেছে, আনন্দ তা অশোকানকে দেখায়। লোকটির নাম পিটার জন, পেরুমালা পুলিশ স্টেশনের এএসআই। পিটার এখন সুস্থ। এদিকে আনন্দ সকাল থেকে জার্নি করছে। এরপর এত ঝামেলা, এখনও নাস্তা পর্যন্ত করতে পারেনি। অশোকান তাকে ক্যান্টিনে নিয়ে যায়। চা খেতে খেতে একে অপরের সাথে পরিচিত হয়। অশোকান আনন্দকে জিজ্ঞেস করে, তো ভাই কি অবস্থা, পরিবারে কে কে আছে তোমার? আনন্দ বলে, শুধু স্ত্রী। ও হ্যাঁ, কিছুক্ষণ আগে আমাদের পরিবারে একজন মেয়েও এসেছে। আসলে আনন্দ যখন ছোট ছিল তখন তার বাবা হারিয়ে গেছে। সেও একজন পুলিশ অফিসার ছিল। আর ওই শোকে কিছুদিন পর তার মাও মারা গেছে। এরপর ভালোবেসে বিয়ে করেছে নিতুকে। নিতুর বাবা মাও এখনও অ্যাকসেপ্ট করে নেয়নি তাদেরকে। আনন্দের বাবা হওয়ার কথাটা শুনে অশোকান বলে, তুমি এখানে কি করছো? জয়েন করে বাসায় যেতে পারো। এই স্টেশনে তেমন কোনো কাজই নেই, যা আছে সেটা আমরা দেখে নেব। তবে আনন্দ যেতে চাচ্ছে না। এখনও তো সে স্টেশনে জয়েনই করেনি। নিজেরও তো একটা দায়িত্ববোধ রয়েছে। এরপর অশোকান বলে, তাহলে তুমি রবিবারে যেও, 2-3 দিন ফ্যামিলির সাথে কাটিয়ে এসো। এ সময় কনস্টেবল রশিদ ফোন করে জানায়, জঙ্গলে 5 জনের একটা গ্রুপ ভিডিও শ্যুটের জন্য এসেছে। ওদের মাঝে 2 জন মেয়েও রয়েছে। আমাদের কাছে একটু ঝামেলা মনে হলে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের কাছে যাই। এরপর তাদেরকে ছেড়ে দেওয়ার কথা। তবে রেজি স্যার তাদেরকে যেতে দিচ্ছে না। মনে হচ্ছে ছেলে মেয়েগুলোর উপর পর্যন্ত হাত রয়েছে, পরে কোনো ঝামেলায় পড়তে পারে। আমার মনে হচ্ছে আমি রেজি স্যারকে সামলাতে পারবো না, আপনাকেও আসতে হবে। রেজি হলো ভেল্লুকারু পুলিশ স্টেশনের এএসআই, এখানকার লোকাল। অল্প কথাতেই রেগে যায়, একটু রকচটা টাইপের। ছেলেমেয়েগুলোকে বোঝানো হচ্ছিল এটা ফরেস্ট এরিয়া, পর্যটক এলাকা নয়। তবে ছেলেগুলো চুপচাপ থাকার পরিবর্তে তর্ক করতে লাগে। এটা দেখার পর রেজি প্রচণ্ড রেগে গিয়ে সবাইকে পেটাতে শুরু করে। এই ছেলেগুলোর মাঝে একজন পালানোর জন্য বনের দিকে দৌড় দেয়। রেজিও তার পিছু নেয়। এরপর তারা 2 জন হঠাৎ পড়ে গেলে তাদের ঠিক সামনে একটা লাশ পড়ে থাকতে দেখতে পায়। ইতিমধ্যে অশোকানো এসে পৌঁছেছে। রশিদকে বলে ফরেনসিক টিমকে খবর দিতে। এই বডিটি ছিল সেই লোকের যে কিছুক্ষণ আগে শিকার করতে আসা মেয়েটির গুলিতে মারা গেছে। আনন্দের কথা, লোকটিকে দেখে পুলিশের মতো লাগছে। আমাদের এই পয়েন্ট অফ ভিউ থেকে ইনভেস্টিগেশন করা উচিত। রেজি একটু চটে গিয়ে বলে, আমাদেরকে কি তোমার বোকা মনে হয়? আমি খবর নিয়েছি। এ পেরুমালা পুলিশ স্টেশনের কনস্টেবল। পেরুমালা পুলিশ স্টেশনে বারবার ফোন করার পরও কোনো জবাব আসছে না। তো তুমি কে? আনন্দ বলে, আজই জয়েন করেছি, নতুন সিপিও। অশোকান নিজে পেরুমালা স্টেশনের সিআইকে ফোন করে, কিন্তু ফোনটা রিসিভ হচ্ছে না। অবশেষে রশিদকে সব বুঝিয়ে দিয়ে আনন্দ এবং রেজিকে নিয়ে থানা থেকে ঘুরে আসতে চায়। এরপর জঙ্গলের ঠিক মাঝখানে স্টিফেন নামের একজন লোককে দেখানো হয়। পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে, একদমই নড়াচড়া করতে পারছে না। গাছের নিচে বসে পিটার মুথুবেলের নাম ধরে চিৎকার করে ডাকছে। কাছে থাকা ওয়াকিটকির মাধ্যমেও সিগন্যাল পাঠানোর চেষ্টা করছে। অপরদিকে অশোকানদের কার্ডটি যখন স্টিফেনের ওয়াকিটকির রেঞ্জের মধ্যে আসে, তখন পিটারের কাছ থেকে পাওয়া ওয়াকিটকিতে শোনা যাচ্ছিল, কেউ কি আমায় শুনতে পাচ্ছেন? আমি সহ কয়েকজন জঙ্গলে এসেছিলাম, কিন্তু এখন কাউকে খুঁজে পাচ্ছি না, শুধু আমিই বেঁচে আছি। অশোকান রেসপন্স করে, লোকটি বলে, আমার নাম স্টিফেন, আমি পেরুমালা স্টেশনের এএসআই। আমার পা অনেকটা কেটে গেছে, প্লিজ আমাকে বাঁচান স্যার। অশোকান বলে, এটা কেরালা পুলিশ। আপনার একজন সাথী রোড অ্যাক্সিডেন্টে হসপিটালে আছে, তার হ্যান্ডসেট এখন আমাদের কাছে। আপনি দয়া করে কন্ট্রোল রুমে খবর দেন, অথবা আপনার থানাতে ইনফর্ম করেন। স্টিফেন বলে, প্লিজ স্যার, আমার কথা শোনেন। আমি অনেকক্ষণ থেকে ট্রাই করছি, কারো কোনো রেসপন্স পাচ্ছি না। আমার পা থেকে অনবরত রক্ত বের হচ্ছে। এমন চলতে থাকলে আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব। প্লিজ স্যার, কিছু একটা করেন, আমাকে বাঁচান। রেজিও পিছন থেকে বলে, এটা আমাদের এরিয়া না, জঙ্গলের ভেতরে গেলে প্রবলেমে পড়তে পারি আমরা। এটা শোনার পর অশোকানরা স্টিফেনকে এড়িয়ে যেতে চেষ্টা করে। রাস্তার মাঝে তারা যখন হালকা হওয়ার জন্য দাঁড়ায়, আর ঠিক তখনই স্টিফেন বলে ওঠে, স্যার, অনেক বছর পর আমি বাবা হচ্ছি। আপনারা যদি আমাকে সাহায্য করেন, অন্তত আমি আমার ছেলের মুখটা দেখতে পাবো। এদিকে আনন্দ আজই বাবা হয়েছে, তাই বাবা হওয়ার অনুভূতিটা সে বুঝতে পারছে। আনন্দ চাচ্ছিল স্টিফেনকে উদ্ধার করতে, তবে রেজির কথা, এখানকার লোকাল আমি,
এই জঙ্গল অনেকটা ভয়ানক। তাছাড়াও এটা আমাদের এরিয়ার মধ্যে নয়। সিন ফ্ল্যাশব্যাকে আসলে এখানে স্টিভেনদের সাথে কি ঘটেছিল তাই দেখানো হয়। স্টিভেন, মথুবেল, পিটার সহ একটি পুলিশের টিম কয়েকজন কয়েদিকে নিয়ে জঙ্গল দিয়ে যাচ্ছিল। রাস্তার মাঝে সবার যখন একটু ঘুম ঘুম ভাব হয়, আর ঠিক তখন একজন কয়েদি কনস্টেবলের হাত থেকে বন্দুক কেড়ে নেয়। লোকটি একজন কনস্টেবলকে গুলিও করে। এরপর সেই লোকটি পুলিশদের বন্দুকের সামনে জিম্মি করে সকল আসামিদের নিয়ে পালায়। স্টিফেন এবং তার টিমেরও কিছু করার ছিল না, যে কোনো মূল্যে আসামিদেরকে ধরে নিয়ে ফিরতে হবে। এজন্য তারা জঙ্গলের মাঝে ছোট ছোট টিমে ভাগ হয়ে পালিয়ে যাওয়া লোকদেরকে খুঁজতে শুরু করে। জঙ্গলের কিছুটা গভীরে প্রবেশ করলে পালিয়ে যাওয়া লোকের একজন পুলিশ কনস্টেবলকে মেরে গাছেতে ঝুলিয়ে দেয়। অন্য পাশে স্টিভেনের সাথে মথুবেল ছিল। মথুবেল জঙ্গলের গভীরের দিকে আর যেতেই চাচ্ছে না। সে প্রচণ্ড ভয় পাচ্ছে। বলে, স্যার, আমি যখন ছোট ছিলাম তখন এই জঙ্গল সম্পর্কে অনেক ভয়ঙ্কর কিছু শুনেছি। কথা বলতে বলতে তারা জঙ্গলের একদম মধ্যখানটায় চলে আসে। একটি মন্দিরের মূর্তির সামনে এসে দাঁড়ায়। এই মূর্তিটা ছিল অন্য সকল দেবদেবী থেকে একদম আলাদা। মাথাটা ছিল কাকাকৃতির। এই মূর্তিটি দেখার পর মথুবেল আরও বেশি ভয় পাচ্ছে। তবে স্টিফেন একদম নয়। তার কথা যে কোনোভাবে আসামিদেরকে ধরতেই হবে। আর একটু জঙ্গলের সামনে গেলে চিৎকারের আওয়াজ শুনতে পায়। পালিয়ে যাওয়া দুজন লোক মথুবেলকে আক্রমণ করেছে। স্টিফেন ও মথুবেলকে বাঁচানোর জন্য সেই দুটি লোকের মধ্যকার একজনকে গুলি করে। লোকটির শরীর থেকে এক ফোঁটা রক্ত যখন মাটিতে পড়ে, হঠাৎ করে তখন জঙ্গলে অন্ধকার নেমে আসে। চারিদিক থেকে অদ্ভুত ধরনের আওয়াজ ভেসে আসছে। শব্দগুলো এতটাই বিকট ছিল যে সহ্য করার মতো নয়। একটু পরেই হঠাৎ করে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। স্টিফেন কিছুই বুঝতেছিল না। সে একা হবার কারণে তার সঙ্গীদের খুঁজতে শুরু করে। সিন আবার প্রেজেন্টে। ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে। রেজির অনিচ্ছা সত্ত্বেও অশোকান তাকে বুঝায়। স্টিফেনকে উদ্ধার করার জন্য জঙ্গলে যেতে রাজি করায়। ছাতা হাতে অশোকান, রাজি এবং আনন্দ স্টিফেনের দেওয়ার নির্দেশনা অনুযায়ী ধীরে ধীরে জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছে। রেজি তখন বলছিল, এ জঙ্গল সম্পর্কে অনেক ভয়ানক ভয়ানক কথা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আনন্দ জানতে চায় এই জঙ্গল সম্পর্কে লোকাল লোকেরা কীভাবে। অশোকান বলে 1960-এর দিকে প্রথমে একটি মেয়ে নিখোঁজ হওয়ার রিপোর্ট করা হয় থানাতে। মেয়েটি জঙ্গলের পাশে একটি পর্তুগিজ মহিলার বাসাতে কাজ করত। লোকজন বলা বলি করত পর্তুগিজ মহিলাটার নানান সমস্যা রয়েছে। সে তার বয়সের থেকে অনেক ছোট একটা ছেলেকে বিয়েও করেছিল। সেই কাজের মেয়ের সাথে পর্তুগিজ মহিলার হাজব্যান্ডের অ্যাফেয়ার ছিল। এই অ্যাফেয়ারের খবর যখন মহিলাটি পায়, তখন মহিলাটি কাজের মেয়ে এবং তার হাজব্যান্ডকে মেরে জঙ্গলের মাঝে ফেলে আসে। লোকমুখে প্রচলিত আছে এই তিনজনের আত্মা এখনও জঙ্গলের মাঝে ঘোরাফেরা করে। আর এই পর্তুগিজ মহিলা সেই মহিলা যাকে আমরা সিনেমার প্রথমে দেখেছি। চটে মোড়ানো দুজন লোকের মধ্যে একজন ছিল তার ওই হাজব্যান্ড, অন্য একজন কাজের মেয়ে। অশোকান আরও বলে, আমি যখন এখানে প্রথম চার্জ নিয়েছি, যেখানে আজকে একটি বডি পাওয়া গেছে, ঠিক সেখানে আমি একটি বডি পেয়েছিলাম, কিন্তু তার মাথা ছিল না। মাথা না থাকার কারণে আইডেন্টিফাইও করা যাচ্ছিল না। তবে লোকাল লোকেরা বলা বলি করত ওই বডিটা নাকি সেই পর্তুগিজ মহিলার হাজব্যান্ডের। আর এটা কিভাবে সম্ভব? সেই মহিলার হাজব্যান্ড তো 80 বছর আগে মারা গিয়েছিল। আর আমরা যে বডিটা পেয়েছিলাম, বডিটা কেবল পচতে শুরু করেছে, মাত্র কয়েকদিনের। আনন্দের কৌতূহল আরও বাড়ে। জানতে চায় আর কি কখনো সেই বডিটির মাথা পাওয়া গেছে। অশোকান বলে, না, তখন তো আমরা জঙ্গলের এতটা গভীরে খুঁজতে আসিনি। সত্যি বলতে আজ প্রথম এই জঙ্গলের এতটা গভীরে এসেছি। তবে আরও কিছুদিন পরে আমরা আর একটা মাথার খুলি পেয়েছিলাম। হতে পারে খুলিটি পর্তুগিজ মহিলার হাজব্যান্ডের। এরপর আমরা এটা নিয়ে তেমন আর খোঁজাখুঁজি করিনি। এসব শোনার পর আনন্দ একটু ভয় পেয়ে যায়। বলে, স্যার, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ইনফর্ম করা উচিত। অশোকান বলে, দেখো, ফরেস্ট ডিপার্টমেন্ট হিসাবে এই এরিয়া অন্য স্টেটের আওতায়। আমরা তাদেরকে বলার পর যতক্ষণে তারা এখানে আসবে ততক্ষণে লোকটি মারাই যাবে। বলতে বলতে তারা সেই মন্দিরের পাশে মূর্তিটির সামনে চলে আসে। ভীষণ চমকে যায়। এই মন্দিরের কথাই তো এতদিন শুনেছে তারা। স্টিফেনকেও বলা হচ্ছিল মন্দিরের পাশে আমরা আছি। স্টিফেন বলে, মন্দিরের ঠিক ডান দিকে একটি গাছের নিচে আমি বসে আছি। প্লিজ স্যার, একটু খুঁজে দেখুন। আমি ঠিক লোকেশনটা বলতে পারছি না। কিছুক্ষণ আগে অশোকান যে পেরুমালার এসআইকে ফোন করেছিল, সে এখন ফোনটি ব্যাক করেছে।
অশোকান তাকে সব কিছুই বলে। সকালবেলা আপনাদের স্টেশনের একজন পুলিশ অফিসার পিটার অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আছে। শুধু তাই নয়, সকালের দিকে আপনাদের স্টেশনের অন্য একটি অফিসারের লাশও পাওয়া গেছে জঙ্গলের পাশে। আর একটু পর পিটারের অকিটকির মাধ্যমে আমরা খবর পাই আপনাদের স্টেশনের অন্য একজন এএসআই স্টিফেন জঙ্গলে আহত অবস্থায় পড়ে আছে। আপনাদের সাথে অনেক কন্ট্যাক্ট করার ট্রাই করেছি, কোনো রেসপন্স পাইনি। তাই আমরা নিজেরাই স্টিফেনকে উদ্ধার করার জন্য এসেছি। পেরুমালা স্টেশনের সাব ইন্সপেক্টর বলে, স্টিফেন নামে আমাদের কোনো স্টাফ নেই। আর আপনারা বা কোথায় আছেন? অশোকান জানায়, জঙ্গলের মাঝে একটি মন্দিরের কাছে। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, কোন মন্দির? অশোকান বলে, আমরা ঠিক বলতে পারছি না, তবে মন্দিরের দেবতার মাথাটা অনেকটা কাকের মতো। শুনে সাব ইন্সপেক্টর একদম চমকে ওঠে, বলে, আপনারা কি পাগল হয়েছেন? ওই মন্দিরের আশেপাশে কোনো লোক কোনো দিন যায় না। দ্রুত আপনারা জঙ্গল থেকে চলে আসুন। বলেই ফোনটি কেটে দেয়। সবাই অনেক কনফিউশনে পড়ে যায়। স্টিফেন নামে যদি পেরুমালা স্টেশনে কেউ নাই থাকবে, তবে তারা কার সাথে কথা বলছে? এদিকে স্টিফেনও বারবার রিকোয়েস্ট করছে, স্যার আমাকে বাঁচান। কনফিউশন দূর করার জন্য স্টিফেনকে লাইনে রেখে পেরুমালা সাব ইন্সপেক্টরকে আবার ফোন করা হয়। সাব ইন্সপেক্টরের কথা শুনতেই স্টিফেন বলে ওঠে, মুথুবেল স্যার, আপনারা কোথায় চলে গেছেন? আমি একা জঙ্গলের মাঝে ফেসে আছি। মুথুবেলের কথা শুনতেই সাব ইন্সপেক্টর জিজ্ঞেস করে, মুথুবেলের পুরো নাম কি? স্টিফেন বলে, মুথুবেল পারিয়াপ্পা। আর এই নামটা শুনে সাব ইন্সপেক্টরের একটা জোরে সোরে ঝটকা লাগে। অশোকানকে বলে, আজ থেকে 30 বছর আগে পেরুমালা স্টেশনের একজন এএসআই ছিল, তার নাম ছিল স্টিফেন। আজ থেকে 30 বছর আগে সে এবং তার টিম জঙ্গলে হারিয়ে গেছে, তাদেরকে কখনো খুঁজে পাওয়া যায়নি। তখনকার তারিখ ছিল 26শে মে 1994, আর মুথুবেল ছিলেন আমার বাবা। সত্যি বলতে তাদের জীবিত থাকার কোনো সম্ভাবনা নেই। শুধু এটা নয়, আজ পর্যন্ত যারা ওই জঙ্গলে প্রবেশ করেছে কেউ কখনো ফিরে আসতে পারেনি। আপনারা যত দ্রুত পারেন জঙ্গল থেকে বেরিয়ে আসুন, এই জঙ্গল অনেক বিপজ্জনক। এসব শোনার পর রেজিয়ার সামনে যেতে চাচ্ছে না। তবে আনন্দের কথা, কেউ আমাদের ধোঁকা দেওয়ারও চেষ্টা করতে পারে। আমরা তার কথা শুনবো নাকি নিজের কানে যেটা শুনছি সেটা বিশ্বাস করব? অশোকানও তার সাথে একমত। আমরা তো কাউকে বাঁচাতে এসেছি, অন্তত এর শেষ কথায় একটু দেখা উচিত। তবে রেজি তাদের সাথে না গিয়ে ফিরে আসে। সেই একই হ্যান্ডসেটে অন্য একজন ব্যক্তি বলছিল, স্যার, এখানে একটি বডির সাথে ধাক্কা লেগে আমি পড়ে গেছি। বডিটি কোনো পুলিশ ইন্সপেক্টরের। ইউনিফর্ম কেরালা পুলিশের মতো লাগছে। নেম প্লেটের নাম এমজি অশোকান। আবার আনন্দ যার সাথে এখানে এসেছে তার নামও এমজি অশোকান। লোকটির বর্ণনার সাথে অশোকানের চেহারা হুবহুব মিলে যাচ্ছে। এদিকে আবার স্টিফেনও বলছে, স্যার দ্রুত করেন, আমার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। আনন্দ জিজ্ঞেস করে, আপনি কখন জঙ্গলে এসেছিলেন? স্টিফেন বলে, 2-3 ঘন্টা আগে। আনন্দ বলে, তারিখ বলুন। স্টিফেন জানায় 26শে মে 1994। আবার স্টিফেনের কথা মতো তারা যে বড় গাছের নিচে এসেছে সেখানে স্টিফেন নয়, বরং মানুষের কিছু কঙ্কাল, মানুষের কিছু খুলি পড়ে আছে। অর্থাৎ আনন্দরা 1994 টাইম ফ্রেমে আটকে পড়েছে। এরই মাঝে হসপিটাল থেকে যোশী ফোন করে বলে, পিটার মারা গেছে। ফ্যামিলিতে ইনফর্ম করার পর তার কয়েকজন রিলেটিভ হসপিটালে এসেছে। এদের মাঝে 50 বছরের একজন মহিলা বলছে পিটার তার হাজব্যান্ড, কিন্তু পিটারকে দেখতে তো 30 বছরের যুবক মনে হচ্ছে। মহিলাটি বলছে 30 বছর আগে তার হাজব্যান্ড জঙ্গলের মাঝে নিখোঁজ হয়েছিল, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। মহিলাটি পিটারের আইডি কার্ডও নিয়ে এসেছে। পিটারের জন্ম 1959-এ। অশোকানরা এখন বড় একটা গোলকধাঁধার মধ্যে। কোনটা সত্য কোনটা মিথ্যা একদম যেন সব গুলিয়ে যাচ্ছে। এদিকে আবার ফরেন্সিক টিমও এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে যে লাশটি জঙ্গলের পাশে পাওয়া গিয়েছে সেখান থেকে একজন কনস্টেবল অশোকানকে ফোন করে বলে, স্যার, আমরা যেমনটি ভেবেছিলাম লাশটা পেরুমালা স্টেশনের নয়, আমাদের স্টেশনের। চেহারা পরিষ্কার করার পর রেজি স্যারের মতো লাগছে। আমরাও কনফিউশনে ছিলাম। যখন পার্সের মধ্যে তার আইডি কার্ডটি দেখি, আইডি কার্ড অনুযায়ী রেজি স্যারের সাথে একদম মিলে যাচ্ছে। তবে অশোকানের কথা, আমাদের সাথে একটু আগেও তো রেজি ছিল। তাছাড়াও লাশটি প্রথম রেজি দেখেছে। আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। রেজি জঙ্গল থেকে বের হওয়ার সময় একটা জলাশয়ের মাঝে পড়ে গিয়েছে। এটা অনেকটা চোরাবালির মতো। রেজি অশোকানদের চিৎকার করে ডাকছে। রেজির চিৎকার শুনে অশোকান এবং আনন্দ ছুটে আসে। তবে তারা শত চেষ্টার পরও রেজিকে জলাশয় থেকে তুলতে পারছে না।
এক সময়ে একজনের হাত কেটে যেই না এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে, আবার পুরো জঙ্গল অন্ধকারে ছেয়ে যায়। অদ্ভুত ভয়ানক সব আওয়াজ ভেসে আসতে থাকে। ভয়ে অশোকান ফাঁকা গুলি ছোড়ে। সঙ্গে সঙ্গে আনন্দ অন্য একটা টাইম ফ্রেমে চলে যায়। এখানে আনন্দ একা ছিল। আনন্দ তার সঙ্গীদের খুঁজছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আনন্দ হঠাৎ সেই পর্তুগিজ মহিলার সামনে এসে পড়ে। পিছন ফিরে তাকাতেই মাথা ছাড়া একটি বডি দেখতে পায়। পর্তুগিজ মহিলাটি আনন্দকে গুলি করে। সঙ্গে সঙ্গে আবার সব কিছু নর্মাল হয়ে যায়। এবারও আনন্দ তার সঙ্গীদের খুঁজছে। কিছুটা সামনে গেলে ছোট্ট একটা মেয়েকে বসে থাকতে দেখতে পায়। আনন্দ কারণ জানতে চাইলে মেয়েটি বলে তার ছোট ভাই জঙ্গলের মাঝে হারিয়ে গেছে। আনন্দ তার ভাইকে খুঁজে দেওয়ার জন্য আরেকটু সামনে যখনই যায়, তখন দেখে একটি গাছের নিচে অশোকানের লাশ পড়ে আছে। আনন্দ প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর ঠিক তখন ৩০ বছর আগে পালিয়ে যাওয়া আসামিদের একজন আনন্দকে আক্রমণ করে। আনন্দ কোনো মতে তার হাত থেকে ছুটে দৌড়াতে শুরু করলে স্টিফেনের সামনে এসে পড়ে। আনন্দকে দেখে স্টিফেন জিজ্ঞেস করে, তুমি কে? আনন্দ বলে ভেল্লুকারু পুলিশ স্টেশনের সিপিও। স্টিফেনও তার পরিচয় দেয়। পেরুমালা স্টেশনের সাব ইন্সপেক্টর সে। আর এই স্টিফেনকে সাহায্য করার জন্য আনন্দরা জঙ্গলে এসেছিল, কিন্তু সেখানে তো স্টিফেনের কঙ্কাল পড়ে আছে। কিছুটা অবাক হয়ে আনন্দ জিজ্ঞেস করে, আজকের তারিখ কত? স্টিফেন বলে, কেন? ২৬শে মে ১৯৯৪। অর্থাৎ তারা সবাই এই টাইম ফ্রেমের লুপে আটকা পড়ে আছে। ওদিকে আবার পুলিশের ভ্যান থেকে পালানো দুজন ব্যক্তি পিটারকে আক্রমণ করেছে। পিটারের চিৎকার শুনে তারা দুজনেই সেখানে যায়। সেই লোক দুটি স্যারেন্ডার করতে না চাইলে স্টিফেন একজনকে গুলি করে। আর লোকটির হাত থেকে এক ফোঁটা রক্ত যখনই মাটিতে পড়ে, তখনই আবার চারিদিকটা অন্ধকার হয়ে যায়। আবারও পূর্বের মতো অদ্ভুত অদ্ভুত ভয়ানক সব আওয়াজ ভেসে আসতে থাকে। একটু পর আবার সব স্বাভাবিক হলে আনন্দ দেখতে পায় একজন লোক পাথর দিয়ে গাছে কিছু একটা আঁকছে। আনন্দের ঠিক সামনে পিটারও লুকিয়ে আছে। তারা সবাই এখন অদ্ভুত সেই মূর্তিটির কাছে রয়েছে। পিছন দিকে তাকালে লোকটি আনন্দকে দেখে ফেলে। আর ঠিক তখন জঙ্গলের অন্য পাশে গুলির শব্দ শোনা যায়। আবার সব কিছু অন্ধকার। আনন্দ সেই টাইম ফ্রেমে চলে যায় যেখানে পর্তুগিজ মহিলাটি তার স্বামী জেমসকে খুঁজছে। এবার আনন্দ লুকিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে মহিলাটি জেমসকে খুঁজে পায়। জেমসও ধীরে ধীরে মহিলাটির কাছে গিয়ে পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর ঠিক তখন মহিলাটির অন্য একজন সহযোগী এসে জেমসের মাথা দেহ থেকে একদম আলাদা করে ফেলে। আবারও সব কিছু স্বাভাবিক। লোকটি এখনও গাছের মাঝে কিছু একটা আঁকছে। আনন্দ লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কে? লোকটি বলে, আগে বলো তোমাকে এত চিন্তিত লাগছে কেন? তুমি তো এটাই জানতে চাও, তাই না, যে আমি কে, কিভাবে এখানে আসলাম, আমাদের সাথেই বা কি করছে? তুমি জঙ্গলে আসার সময় একটা কাক আকৃতির যে মূর্তি দেখেছ, আসলে সব কিছু তারই কারণে হচ্ছে। আনন্দ সব কিছু জানতে চায়। লোকটি বলে, সে অনেক বছর আগের কথা। এই জঙ্গলে এক বিশেষ উপজাতি বসবাস করত। তারাই ওই মূর্তির পুজো করত। তারা কাককে দেবতার দূত মনে করত। উপজাতিরা এই মূর্তির চারিদিকে ঘুরত, পুজো করত, নিজেদের এবং পরবর্তী জেনারেশনের জন্য মূর্তিটির কাছেই সাহায্য চেত। গর্ভবতী মহিলারা পুজো করার আগে কাককে খাবার দিত। তারা মনে করত এতে তাদের পরবর্তী জেনারেশনের জন্য মঙ্গল হবে। যখন পর্তুগিজরা পুরো পৃথিবী শাসন করার নেশায় মগ্ন, তখন লর্ড ক্যাম্ব্রিয়ন অ্যান্টোনিও এই স্টেটে এসে পৌঁছায়। সে নিজেকে ঈশ্বর মনে করত। এখানে যদি প্রার্থনা করতে হয়, একমাত্র তারই প্রার্থনা করতে হবে। অ্যান্টনির আদেশে এই স্টেটে থাকা সকল প্রার্থনার স্থান নষ্ট করা হয়। জঙ্গলের মধ্যকার উপজাতিদের খবরও অ্যান্টনির কাছে পৌঁছায়। এরপর অ্যান্টনি তার সৈন্যমহল নিয়ে মূর্তিটি জব্দ করে নেয়। আর তার আদেশেই মূর্তিটি ভাঙার চেষ্টা শুরু হয়। কিন্তু শত চেষ্টার পরও মূর্তিটি বিন্দুমাত্র সরানো যায়নি। উপজাতিরা অনেক রিকোয়েস্ট করার পরও তাদের কোনো কথাই শোনে না অ্যান্টনি। উল্টো এখানে বসবাস করা সকল উপজাতিদের মেরে ফেলে। শুধু এটাই নয়, জঙ্গলে থাকা সকল কাকগুলোকেও পুড়িয়ে ফেলা হয়। ঠিক এই জায়গা থেকেই সকল খুন খারাপের শুরু। লোকেরা মনে করত ওই দেবতা অনেক শান্ত প্রকৃতির, কিন্তু ওই দেবতার সময়ের উপরও কন্ট্রোল ছিল। অ্যান্টনির এখানে আসতে সময় লেগেছিল ১ ঘন্টা, কিন্তু সে কয়েক ঘন্টা চেষ্টা করার পরও এখান থেকে বের হতে পারে না। ধীরে ধীরে ঘন্টা দিনে পরিণত হয়, দিন মাসে, আর মাস বছরে। অ্যান্টনি এবং তার সৈন্যরা এখনও জঙ্গলের চারপাশে ঘুরছে। যেদিন রক্ত মাটি স্পর্শ করেছে,
সেদিন থেকে মূর্তি প্রকট আকার ধারণ করেছে। তখন থেকে যতবার এখানে রক্ত মাটিতে পড়ে বা আওয়াজ নির্দিষ্ট সীমা অতিক্রম করে, ঠিক তখনই সব কিছু ধ্বংস হয়ে যায়, আবার নতুন করে সব কিছু শুরু হয়। এখানে আপনি যাদেরকে দেখেছেন তারা কেউ মারা যায়নি, তারা একটা নির্দিষ্ট সময়ের লুপে আটকা পড়ে আছে। আনন্দ জানতে চায়, তাহলে আপনি কিভাবে এখানে আসলেন আর এত কিছু আপনি কিভাবে জানেন? লোকটি বলে, আমি সেই ধোঁকাবাজ যে উপজাতিদের খবর রাজা অ্যান্টনির কাছে পৌঁছে দিয়েছিলাম। এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা। যে ঘটনার কারণে আমি, আপনি বা এখানে থাকা সবাই আটকা পড়ে আছি, সেই ঘটনা দ্বিতীয়বার ঘটা যাবে না। যতক্ষণ এটা আমরা আটকাতে পারবো না, ততক্ষণ আমরা এই লুপে আটকা পড়ে থাকব। এ সময় আনন্দের সাথে যে কনস্টেবল রেজি এখানে এসেছিল তার চিৎকার শোনা যায়। আনন্দ ছুটে আসে রেজির কাছে। রেজি তখনও জলাশয়ের মাঝে আটকা পড়ে আছে। আনন্দ এখানে আরও বেশি অবাক হয়ে যায় যখন দেখে অন্য পাশ থেকে সে নিজে এবং অশোকান রেজিকে উদ্ধার করার জন্য ছুটে আসছে। পূর্বে যেমনটা ঘটেছিল ঠিক তেমনটা ঘটতে শুরু করে। এরপর হাত থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে। অশোকান গুলি ছুটতেই পূর্বের মতো অন্ধকার হয়ে যায়। আনন্দ আবার সেই টাইম ফ্রেমে চলে যায় যেখানে পর্তুগিজ মহিলাটি তার স্বামীকে ফেলে দেওয়ার জন্য এসেছে। এখন আনন্দের কাছে এটা স্পষ্ট, টাইম ফ্রেম চেঞ্জ করতে হলে তাকে নির্দিষ্ট সীমার উপরে শব্দ তৈরি করতে হবে। তাই সে চিৎকার করছিল বারবার, কিন্তু তবুও টাইম চেঞ্জ হচ্ছে না। সে এটাও বুঝতে পারে টাইম ফ্রেম পরিবর্তন করতে হলে উচ্চ শব্দের সাথে রক্তপাতও করতে হবে। তাই হাতের কাছে একটি চাকু দিয়ে নিজের শরীরের কিছু অংশ কেটে ফেলে আর চিৎকার করে। এর মাধ্যমে আনন্দ অন্য একটি টাইম ফ্রেমে চলে যায়। আবার সব কিছু নতুন করে শুরু হয়। এই টাইম ফ্রেমে রেজির ছোটবেলার সিন দেখানো হয়, যেখানে রেজি স্কুল থেকে ফেরার সময় জঙ্গলে একটি ঘোড়া দেখে তার পিছু পিছু ছুটতে থাকে। তাকে থামানোর জন্য তার বড় বোন তার পিছনে। এদিকে আবার রেজি অনেক চেষ্টার পর জলাশয় থেকে বের হয়ে তার বোনের সামনে এসে পড়ে, কিন্তু তার বোন তাকে চিনতেই পারছে না। উল্টো ভয়ে দৌড়ে পালাতে শুরু করে। রেজিও তার পিছু পিছু ছুটছে। একটু পর রেজি শিকার করতে আসা সেই ছেলে মেয়েদের সামনে এসে পড়ে, আর তখনই তারা রেজিকে গুলি করে। রেজিকে দৌড়াতে দেখে তার পিছু পিছু আনন্দ এখানে এসেছে। যেহেতু রক্তপাত এবং শব্দ দুটি সংগঠিত হয়েছে, আবার অন্ধকার হয়ে টাইম ফ্রেমের পরিবর্তন হয়। অন্য একটা টাইম ফ্রেমে দেখা যায় পুলিশের জিপ থেকে পালানো সেই কয়েকজন কয়েদি পিটারকে ধরে ফেলেছে। এ সময় আনন্দ সেখানে আসে, পিটারকে বাঁচিয়ে নেয়। যাবার সময় পিটারকে বলে, যাই হোক না কেন গুলি চালাবেন না, পরে আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলবো। একটু সামনে যেতেই স্টিফেনের সাথে দেখা হয়। স্টিফেনও পূর্বের মতো জিজ্ঞেস করে, তুমি কে? আনন্দ বলে, আমি ভেল্লুকারো পুলিশ স্টেশনের সিপিও। আনন্দ আরও বলে, এখান থেকে আপনাদের দ্রুত চলে যেতে হবে, এটা অনেক ভয়ানক জায়গা। স্টিফেন তার কথা পাত্তাই দিচ্ছে না। আনন্দ বলে, স্যার, এখন যদি আপনি এখান থেকে চলে না যান তাহলে আপনার ছেলের মুখ আপনি কোনোদিন দেখতে পারবেন না। আপনি একজন ছেলের বাবা হতে যাচ্ছেন। স্টিফেনের কথা, কে তুমি? এসব কিভাবে জানো? আনন্দ বলে, আমার নাম আনন্দ, আমার মায়ের নাম সেতুলক্ষ্মী। আজ থেকে 30 বছর আগে আমার বাবা এই জঙ্গলে হারিয়ে গিয়েছিল। তখন আমি না জানলেও এখন বুঝতেছি তার সাথে কি হয়েছে। আনন্দ নিজের পকেট থেকে পার্সটি বের করে। পার্সটির মাঝে রাখা একটি ছবি স্টিফেনকে দেখায়। আর এই স্টিফেন অন্য কেউ নয়, এ হলো আনন্দ এর বাবা। ঘুরে ফিরে আনন্দ সেই একই টাইম ফ্রেমে চলে এসেছে। স্টিফেন তখনও আনন্দকে বিশ্বাস করছে না। তখন আনন্দ বলে, এখনই আপনার গায়ে কাকের বিষটা পড়বে আর কাকগুলো চিৎকার করতে শুরু করবে। দেখা যায় আনন্দ যেমনটা বলেছে ঠিক তেমনই ঘটছে। ঠিক তেমনটা ঘটছে স্টিফেনের সাথে। পাশে থেকে মথুবেলের চিৎকার শুনে স্টিফেন তাকে বাঁচানোর জন্য যায়। তবে এবার আনন্দ স্টিফেনকে গুলি করতে দেয় না। আনন্দ বলে, স্যার, আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে। আপনার সাথে আসা সকলকে একত্রিত হতে বলেন। আর যাই ঘটুক না কেন কেউ যেন গুলি না চালায়। রক্তপাত এবং নির্দিষ্ট সীমার উপরে শব্দ হলে আবার সব কিছু নতুন করে শুরু হবে। আনন্দের কথা মতো স্টিফেন বাকি সবাইকে মন্দিরের পাশে মূর্তিটির কাছে আসতে বলে। ইতিমধ্যে পালিয়ে যাওয়া লোকেরা একজন পুলিশ কনস্টেবলকে মেরে গাছেতে ঝুলিয়ে রেখেছে। পিটার এই কথাটা গোপন রাখে স্টিফেনের কাছ থেকে। সবাই একত্রিত হবার পর তারা জঙ্গল থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে। যেদিকেই যাক না কেন ঘুরে ফিরে তারা আবার মূর্তিটির কাছে চলে আসে। তখন আনন্দের মনে পড়ে যায় এই মন্দিরের পাশে যে লোকটির সাথে তার দেখা হয়েছিল
সে গাছের মাঝে কিছু একটা এঁকেছে। গাছটির কাছে গেলে দেখতে পায় একটা সার্কেল। ঠিক এমন একটা সার্কেল পিটার অ্যাক্সিডেন্ট হবার পর মাটিতে এঁকেছিল। এখান থেকে বের হতে হলে মূর্তিটিকে কেন্দ্র করে সার্কেল আকারে ঘুরতে হবে। সবাই আনন্দকে অনুসরণ করে চক্রাকারে ঘুরতে থাকে। আর এই সুযোগে পালানো সেই লোকেরা মতুবেলকে মেরে ফেলে। কিন্তু তাদেরকে সামনে যেতে হবে। একটু সামনে যেতেই লোকেরা আবারও হামলা করে। এতে স্টিফেন ভীষণ আহত হয়। তার হাতে একটি গাছের ডাল ঢুকে আছে। পিটার গুলি করতে চাইলে আনন্দ তাকে থামিয়ে দেয়। এদিকে স্টিফেন যখন গাছের ডালটি শরীর থেকে বের করে তখন রক্ত গড়িয়ে মাটিতে পড়ে। চারিদিকটা অন্ধকার হয়ে যায় আবার পূর্বের মতো। কিন্তু সময়ের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ টাইম ফ্রেমের পরিবর্তনের জন্য রক্তপাতের সাথে সাথে বিকট শব্দেরও প্রয়োজন। এদিকে তারা আবার রাস্তার কাছাকাছি চলে এসেছে। বিভিন্ন দিক থেকে শব্দ শোনা যাচ্ছে। এখনও তারা কনফিউজড কোন দিকে যাবে। তবে একটু পরেই বনের রাস্তা দিয়ে একটি গাড়ি চলতে দেখা যায়। তারা দৌড়ে গাড়িটিকে থামায়। ড্রাইভারকে বলে আমরা পুলিশ। আনন্দ তার কনফিউশন দূর করার জন্য ড্রাইভারকে জিজ্ঞেস করে আজকের ডেটের কথা। ড্রাইভার বলে 26শে মে 1994। এরপর পিটার এবং স্টিফেনকে গাড়িতে তুলে দেয় আনন্দ। স্টিফেন আনন্দকে বলে তুমি আসো। আনন্দ বলে আমি আপনাদের সাথে যেতে পারবো না, আমার রাস্তা ভিন্ন। স্যার আপনি আপনার সন্তানের খেয়াল রাখবেন। আমি জানি একজন বাবা ছাড়া সন্তান পৃথিবীতে টিকে থাকা কতটা কঠিন। এরপর আনন্দ সেই মূর্তিটির কাছে চলে আসে। এটা ছিল 30 বছর আগের সময়। এই সময় পরিবর্তন করতে হলে তাকে রক্তপাতের পাশাপাশি বিকট শব্দ করতে হবে। তাই আনন্দ পিটারের কাছ থেকে রেখে দেওয়া বন্দুকটি দিয়ে নিজের মাথায় গুলি করে। আনন্দ এটা ভালোভাবে জানে এখানে রক্তপাত হলে কেউ মারা যায় না। হঠাৎ সময়ের পরিবর্তন। আনন্দ হসপিটালের করিডোরে বসে আছে। পাশে তার বৃদ্ধ বাবা। আজ আনন্দ তার স্ত্রীকে নিয়ে হসপিটালে এসেছে ডেলিভারির জন্য। একটু পর নার্স এসে আনন্দের কাছে তার মেয়েকে তুলে দেয়। এই টাইম ফ্রেমে আনন্দের ট্রান্সফার হয়েছে সেই ভেল্লুকারু পুলিশ স্টেশনে। ভেল্লুকারু পুলিশ স্টেশনের এসআই এখন আনন্দ। তাকে রিসিভ করার জন্য দুজন কনস্টেবল গিয়েছে। রাস্তার পাশে একটি লাল রঙের কার দাঁড়ানো দেখে একজন কনস্টেবল বলে এটা তো অশোকান স্যারের গাড়ি। অশোকানের পাশে দাঁড়াতেই আনন্দের মনে পড়ে যায় সব কিছু। তবে অশোকান তাকে চিনতেই পারছে না। গাড়ি ঠিক করে নিয়ে আসার জন্য একজন কনস্টেবলকে নামিয়ে রেখে অশোকান জিপে উঠে বসে। আনন্দের কাছে সব কিছু পরিচিত লাগছে। পূর্বে যা যা ঘটেছিল ঠিক একই ঘটনা ঘটতে শুরু করে। পূর্বের মতো রশিদ অশোকানকে ফোন করে ওই কথাগুলোই বলছে। কয়েকজন ছবি তোলার জন্য এসেছে। তাদের সামনে এখন রেজি স্যার, প্লিজ স্যার দ্রুত আসুন। যতই সময় যাচ্ছে আনন্দের মাথা ততটাই ঘুরছিল। আরও বেশি শখ লাগে রাস্তার পাশে হরিণ এবং হরিণ পারাপারের চিহ্নটি দেখে। এর একটু পরেই তাদের গাড়ি কিছু একটার সাথে ধাক্কা লাগে। বাইরে বের হলে দেখা যায় একটি মেয়ে রাস্তার উপরে পড়ে আছে। এই মেয়েটি তাদের গাড়ির সাথে ধাক্কা লেগেছে। আর এই মেয়েটি ছিল সেই মেয়েটি যে শিকারের জন্য এসে রেজিকে গুলি করেছিল। মেয়েটিকে হসপিটালে নেওয়ার জন্য কারে তোলা হয়। মেয়েটির কল লিস্টের রিসেন্ট নাম্বারে কল করার জন্য যখন মোবাইলটি আনন্দ হাতে নেয় স্ক্রিনের ওয়ালপেপার দেখে আরও বেশি মাথা ঘুরে যায় তার। এই ওয়ালপেপারে মেয়েটির সাথে তার নিজের ছবি। ঠিক তখনই মেয়েটার জ্ঞান ফিরে। আনন্দকে দেখে মেয়েটা বাবা বলে ডাকে। এরপরই মেয়েটা মারা যায়। আনন্দ গাড়ি থামাতে বলে। দ্রুত নিচে নেমে তার স্ত্রীকে ফোন করে। তার সদ্য ভূমিষ্ঠ মেয়েটার কথা জিজ্ঞেস করে। তার ওয়াইফ বলে আমি তোমার মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু ঘুমাচ্ছেই না। কেন, কি হয়েছে? আনন্দ ফোন কেটে দেয়। ঠিক একই সময়ে জঙ্গলের মাঝে পর্তুগিজ সেই রাজাকে দেখা যায়। আসলে আনন্দ তার বাবা এবং পিটারকে এই চক্র থেকে বের করতে পারলেও নিজে এখনও এই টাইম ফ্রেমে আটকে পড়ে আছে। কিছুক্ষণ আগে যে তার হাতেই মারা গেছে সে তার নিজের মেয়ে। ভবিষ্যতে হয়তো মেয়েটার সাথে এমনটা ঘটবে। আর তার মেয়েকে বাঁচাতে হলে জঙ্গলে আবার প্রবেশ করতে হবে তাকে। এই জঙ্গলের নিয়মগুলো তাকে ভাঙতে হবে। মুভিটি দেখার পর হাজার রকমের প্রশ্ন, মাথা ঘোরার মতো টুইস্ট, শত শত কনফিউশনের জন্ম দিয়েছে। তবে প্রথমেই বলেছি এটা মুভির প্রথম গল্প। আশা করি এই প্রশ্ন বা কনফিউশনগুলো সমাধান পাবো দ্বিতীয় পার্টে।